শুধু দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে। আমাদের আজকের বিষয় প্রধান উপদেষ্টার ভাষণ ও আগামী দিনের চ্যালেঞ্জ। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এছাড়াও স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর নাজবুল্লাহ হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুকে পেজে পেতে ক্লিক করুন facebook.com/ATN বাংলা অনলাইন। প্রথমেই আমরা শুরু করব অধ্যাপক কলিমুল্লাহ আপনাকে দিয়ে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা ওনাদের 100 দিন কর্মযজ্ঞের পরে একটা ভাষণ দিয়েছেন এবং সারা জাতির সাথে রাজনৈতিক দলগুলো সহ সকলেরই একটা খুব বড় ধরনের প্রত্যাশার জায়গা ছিল। সবাই উৎসুক হয়েছিল যে উনি কী বলছেন। তো সেই ক্ষেত্রে এই ভাষণের উপর ভিত্তি করে আশাপ্রদ এবং আশাহত হওয়ার জায়গা কোনগুলো রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, সবার একটা প্রত্যাশা ছিল যে তিনি একটা দিনক্ষণ ঘোষণা করবেন, ডি-ডে কবে, অর্থাৎ নির্বাচন দিবস কবে, এবং একটা পথ পরিক্রমা তিনি আনফোল্ড করবেন, তুলে ধরবেন। সেটি কিন্তু হয়নি। তার ফলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের মহাসচিব তিনি বলেই ফেলেছেন যে আমরা আশাহত হয়েছি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে। আর নানান রকমের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তিনি তুলে ধরেছেন। বিভিন্ন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে আসছেন। ইনভেস্টমেন্ট প্রচুর হবে সামনে। তারপর নতুন নতুন সংস্কারের বিষয় যেগুলো হাত দেওয়া হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার একটা ইঙ্গিত আছে। এবং সেই সঙ্গে আপনার তিনি, আমরা সবাই জানি যে দ্য বেস্ট মার্কেটিং ম্যান ইন বাংলাদেশ, গ্লোবালি তিনি বাংলাদেশকে পরিচিত করেছেন এবং সারা বিশ্বে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত সর্বত্র এই এক নামে সবাই তাকে চেনে এবং তার কারণে বাংলাদেশকে চেনে। আমি নিজেও প্রত্যক্ষ করেছি। তো ফলে কথার ফুলঝুরি চমৎকারভাবে সাজানো হয়েছে এবং দেশের বাইরে তিনি যখন ইন্টারন্যাশনাল ফোরামে বক্তব্য রাখেন অনেকটা ওই ঢঙেই কিন্তু জাতির উদ্দেশ্যে তিনি পরপর 3টি ভাষণ দিয়েছেন। এটি তার ব্যতিক্রম নয়। কিন্তু মূল যে বিষয়টা, ধরুন আর মাসখানেক যদি আবার একই স্টাইলে চলতে থাকে দেশ, তাহলে আমার ধারণা সংকট দানা বাঁধবে। আর একবার যদি হতাশা দৃঢ়মূল হয়ে যায় তখন সামাল দেওয়া কিন্তু মুশকিল হবে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে একটা সরকার যদি 100 দিন কাজ করে তাহলে তার কিছু জায়গা থাকবেই গ্রে এরিয়া, অথবা কিছু কাজ হয়তো উনি করতে পারেনি। যেমন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছেন তাদের কেন্দ্রিক আমরা কিছু বিক্ষোভ, কিছু বিশৃঙ্খলা দেখেছি। তা খুব স্বাভাবিকভাবেই তো কিছু জায়গা অ্যাড্রেস করা যায় না। সেই জায়গাগুলো যদি উল্লেখ করা যেত তাহলে কি জিনিসটা আরও ভালো হতো? দেখুন, আসলে কতগুলো ম্যাজিক দেখাতে হয় এবং সেটি প্রত্যাশা করে লোকে তার কাছ থেকে। সেটি এখন পর্যন্ত পরিদৃষ্ট হয়নি। রীতিমতো যারা আহত হয়েছেন তারা যন্ত্রণায় কাতরেছেন। নানান রকমের সমস্যা, সম্ভাবনা, এগুলোর দোলাচলে দুলে তারা রিয়্যাক্ট করেছেন এবং রীতিমতো বাধ্য করেছেন চারজন মাননীয় উপদেষ্টাকে উপস্থলে হাজির হতে। এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তিনি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন পরিস্থিতিতে এবং তার গাড়ির উপর দিয়ে লোকজন উঠে পড়েছে। তারপর প্রায় রীতিমতো সেই ঘটনাস্থল এবং সারা কুক উপস্থিত ছিলেন সেখানে।
সেটি এক বিষয়, এবং সেটাতে আবার ইন্টারন্যাশনাল ডাইমেনশনও যুক্ত হয়েছে। আফটার অল সারা কুক এমন একটি দেশকে রিপ্রেজেন্ট করেন যেটি হেড অফ দ্য কমনওয়েলথের দেশ, অর্থাৎ রাজা চার্লস তিনি তার মায়ের সাকসেসর হয়েছেন। বাংলাদেশ একটি কমনওয়েলথভুক্ত দেশ। কমনওয়েলথ যে ভ্যালুস, তার বাইরে তো যাওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমরা এই ফ্রেমওয়ার্কে বা নেটওয়ার্কে আছি। তো সব মিলিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন স্বচক্ষে এই যে কী অবস্থাটা। ন্যাচারালি তিনি তার যে হেডকোয়ার্টার সেখানে তার মতো করে একটা ফিডব্যাক তো দেবেনই, এবং এটাই স্বাভাবিক। খেয়াল করেন পরপরই আমরা দেখলাম যে একজন মন্ত্রক যিনি ব্রিটেন থেকে এসছেন, তিনি একটা ইনক্লুসিভ আপনার রাজনৈতিক পরিমণ্ডল আকাঙ্ক্ষা করেছেন। তো এইটি আইডিয়ালি কমনওয়েলথ যে ভ্যালুস, সেই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এখনও পর্যন্ত ক্ষত শুকায়নি। এবং আমার প্রিয় ছাত্র আবু সাইদ বা মুগ্ধ, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই যে আহত যারা, তারা যেভাবে রিয়্যাক্ট করেছেন, তার মধ্য দিয়ে সেন্টিমেন্টটা কিন্তু বোঝা যায়। তো সেই আপনার প্রত্যাশা পরিপূরণ হতে অনেক সময় লাগবে। আপনার নেলসন ম্যান্ডেলা যে রিকনসিলিয়েশনের ব্যবস্থাটি করেছিলেন, ট্রুথ কমিশন, অন্যান্য যে মডেলগুলো আছে, সেটা এই নতুনতর বাস্তবতায় বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এবং নতুন রকমের আপনার ইনোভেশন হয়তো আমাদের দেখতে হবে, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা দুটো জায়গায় প্রাথমিকভাবে যদি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে জনাব মির্জা ফখরুল উনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন। দ্বিতীয়ত একই সাথে সংযুক্ত যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, আপনি জানেন উনি বাংলাদেশে এসছেন সফরে, উনি যে বক্তব্যটা হাজির করেছেন, রাজনৈতিক সমঝোতা চায় ব্রিটেন। এই দুটো দৃষ্টিকোণকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় তো আমাদের পার্টি মহাসচিব ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করেছেন। বিষয়টা হচ্ছে সমস্ত সংকটটা বাংলাদেশের গত 15 বছর যে সংকটটা, সেই সংকটটা মূলত নির্বাচন কেন্দ্রিক, এবং বাংলাদেশের যে নির্বাচনগুলোর 12টা বাজিয়েছেন তার মধ্যে জনাব কলিমুল্লাহ সাহেব একজন। কারণ ওনাদের একটা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আছে জানিপপ, যেটা ওই বিগত নির্বাচনগুলোকে যেভাবে বাংলাদেশের জনগণ যেভাবে দেখেছেন সেভাবে ওনারা দেখেননি। ওনারা কখনই বলতে পারেন নাই যে বাংলাদেশের জনগণ 5%-এর বেশি সরকারকে সাপোর্ট করে নাই। ভোট কেন্দ্রগুলো যে আপনার ফাঁকা ছিল, দিনের ভোট রাতে হয়েছে, এটাকে ওনারা কোনো দিন রিপোর্ট করেন নাই, লেখেন না। ওনাদের কোনো প্রতিদিন একটি লাইন ওই কথাগুলো লেখা ছিল না। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। আমাদের টেলিভিশনগুলো ওনাদের না লিখতে পারার যে সীমাবদ্ধতা, সেটা আমার বুঝতে অসুবিধা নাই। আমরা কিন্তু এই কথা বলতে গিয়ে মামলা সম্মুখীন হয়েছি। নির্বাচন কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। আমার দ্বিতীয়টা হচ্ছে, এটাও এখনো যে বই যে একটা টেলিভিশনের পরিচয়, একজন একটা টিভি চ্যানেলের একটা টিভি স্টেশনের মালিক 3 দিন আগে বিগত সরকার আমলে কি নির্যাতনের মুখোমুখি হয়েছেন, কি ইত্যাদি বলতে গেছিলেন। পরবর্তীতে তিনি 2 দিনের মাথায় তিনি ধরা খেয়েছেন, মানে অ্যারেস্ট হয়েছেন। তো দ্যাটস নট দ্য থিং যে আপনি নির্বাচনের কথা বলতে কি মামলা খেয়েছেন, কি মামলাটা আপনারা খেয়েছেন সেটা আপনি ক্লিয়ার করেন। আপনি কমনওয়েলথ ভ্যালুজের কথা বললেন। বাংলাদেশে কোনো কমনওয়েলথের ভ্যালুজ আছে নাকি, বা কমনওয়েলথের আদৌ কোনো ভ্যালুজ আছে কিনা? কমনওয়েলথকে কারা লিড করে সেটা কি আমরা জানি না? আপনি যে ইনাই বিনাই বললেন কমনওয়েলথ ভ্যালুজের কথাগুলো বললেন, কমনওয়েলথ ভ্যালুজ কি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখা? কমনওয়েলথ ভ্যালুজ কি আপনার গুমের সরকারকে দেখা? কমনওয়েলথ ভ্যালুজ কি আপনার মানবাধিকার হরণকারী কোনো সরকারকে দেখা? কমনওয়েলথ ভ্যালুজ কি আপনার মানে জনগণের ভোটাধিকারকে অস্বীকার করে দিনের ভোটের যে প্র্যাকটিস সেটা রাতের ভোটে আয়োজন করা? ইজ ইট? না, ডেফিনেটলি। এবং কমনওয়েলথের ভ্যালুজ কি একটা দুর্নীতিবাদ চক্র, দেশের কারেন্ট রিজার্ভ হচ্ছে $17 বিলিয়ন, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার ক্রনিজ, মানে একে আশেপাশের লোকরা,
আশেপাশের লোকেরা $17 বিলিয়ন 15 থেকে $17 বিলিয়ন তারা পাচার করেছে। টিআইবি রিপোর্ট করছে প্রতি বছর $12 থেকে $15 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন, $12 থেকে $15 বিলিয়ন যদি একটি দেশ থেকে পাচার হয়, 15 বছরে যদি আপনি 12 বিলিয়ন করেও যদি ধরেন, 15টা নিচের স্ল্যাবটা আমি ধরলাম, তাহলে $180 বিলিয়ন 15 বছরে শেখ হাসিনার আনুকূল্যে তার সহযোগীরা, তার মদতপুষ্ট ব্যক্তিরা এই দেশ থেকে পাচার করেছে। আচ্ছা, তারপরে শেখ হাসিনার লোকেরা এবং শেখ হাসিনা সহ তারা নিজেরাই পাচার করেছেন $17 বিলিয়ন। তাহলে আপনার 17 আর বর্তমানে রিজার্ভ আছে 17 আর 15 বছরে $180, এই $180 বিলিয়ন পাচার হয়েছে। 200-র উপরে বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। আচ্ছা, তো এই ধরনের একটি সরকার দেখা কি কমনওয়েলথ ভ্যালুদের মধ্যে পড়ে? যে আপনি যে চিবিয়ে বললেন যে মানে কমনওয়েলথ ভ্যালুজ আছে, সারা কুক কি দেখেছে, তাতে কি যায় আসে? কিছু মনে করার কোনো ব্যাপার নেই। বিকজ হচ্ছে যে বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য তারা লড়াই করেছে। 1.5 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। একটাকে মারলে একটা মরে, কিন্তু বাকিগুলো পিছনে হটে না। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। এইটা কোনো ম্যানুফ্যাকচার্ড কোনো মানে আপনার গণ অভ্যুত্থান না, ইট ওয়াজ এ রিয়েলি একটা গণ অভ্যুত্থান ছিল। আচ্ছা, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশে 4 দিন সরকার ছিল না, লিটারালি সরকার ছিল না। 5 তারিখ থেকে শুরু করে 8 তারিখে রাত 9টা পর্যন্ত মানে শপথ গ্রহণ করলে কি সরকার কাগজে কলমে সরকার থাকে, কিন্তু সরকারের যে অথরিটি এস্টাবলিশ করা পুলিশ ছিল না। আইজিপি থেকে শুরু করে মোস্ট অফ দ্য কারাপ্ট, মোস্ট অফ দ্য গুন্ডা, ডাকাত, এগুলো ছিল পুলিশের উচ্চ পর্যায়ে। ডাকাত, আই মাস্ট সে ডাকাত। আপনি রাস্তা পথচারীকে ধরে নিয়ে বা ধরাই দিয়ে একটা মামলা করে দেন, এগুলো কি ডাকাতের আর কিছু নাকি? ডাকাত তো এই কাজগুলোই করে। এই কাজগুলো পুলিশের এক শ্রেণীর লোক করেছে, ফলে ওদের মোরাল ভেঙে গেছে। বাস্তব কথা হচ্ছে মোরাল নাই। পুলিশ যে পুলিশিং করবে, সেটা করার তো একটা মোরাল অথরিটি লাগে। আমি পুলিশের পোশাককে মান্য করব, আমি পুলিশ বাহিনীর ডিগনিটিকে আমি রেসপেক্ট করব, আমরা করতে চাই, জনগণ করতে চায়। কিন্তু পুলিশ তো সেই জায়গায় নিজেদেরকে রাখে নাই। সেই জায়গাটাকে এখন পর্যন্ত সেই জায়গাটায় ফিরে এসেছে তা না। আমাদের হোম মিনিস্ট্রি, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে চাই, যে সমস্ত মানে বাটপারগুলো, লুটেরাগুলো, ডাকাতগুলো এবং জনগণের বিপক্ষে যারা অস্ত্র ধরেছে এবং অবৈধ সরকারের পক্ষ মানে অবলম্বন করেছে। আপনি মানে কি বলে, আপনার আইনসঙ্গত সরকার, লফুল গভর্নমেন্টকে আপনি রেসপেক্ট করতে বাধ্য, নো ম্যাটার হোয়াট। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক না কেন, আপনি লফুল গভর্নমেন্ট, আইনত সরকারকে আপনি স্যালুট করবেন। জনগণের আকাঙ্ক্ষার সরকার, বাই দ্য চয়েস অফ দ্য পিপুল যে গভর্নমেন্ট সিস্টেম, সেই গভর্নমেন্টকে আপনি রেসপেক্ট করবেন। কিন্তু যে গভর্নমেন্টটা ইলেক্টেডই না, যে গভর্নমেন্টটা ভোটই করে না, যে গভর্নমেন্ট 154টা আসনে নির্বাচন কন্টেস্টেড করার কোনো প্রয়োজন বোধ করে না, এবং এরপরও সংবিধান সংশোধনও করে নাই যে না এতগুলো সংখ্যক সদস্য বাংলাদেশে আনকন্টেস্টেড হওয়া উচিত না। আচ্ছা, তো এই ধরনের একটা গভর্নমেন্টের অর্ডার মানে মান্য করা কোনো বাহিনীর লোকের ঠিক কিনা। আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি কিনা জানি না, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি ভেতরে নির্বাচন হতো সিলসাপ্পর মারতো। আর উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন, ওনার উনি সৈন্যবাহিনীকে ব্যবহার করেছেন, তারা ইন্টারভেন করেন। বলবে যে আমাদের তো ইন্টারভেন করার অথরিটি ছিল না। ইন্টারভেন করার অথরিটি ছিল, কিন্তু আপনি তো দেখছেন যে মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হচ্ছে, তাহলে আপনি এই মকারিটা কেন করাবেন? আপনি আমার সেনাবাহিনীর ভাবমূর্তিটা কেন নষ্ট করাবেন? এইবার যে আমাদের সরকারের প্রধান ডিফেন্স মিনিস্টার দায়িত্বে যিনি আছেন, সরকার মানে অর্থাৎ হাসিনা ছিলেন যিনি, শেখ হাসিনা আদেশকে ডিফাই করেন আমাদের সেনাবাহিনী। আমি তো বর্তমান সেনাবাহিনীর প্রধানকে স্যালুট করতে চাই, আমি তো আমাদের জওয়ানদেরকে স্যালুট করতে চাই, আমাদের অফিসারদেরকে স্যালুট করতে চাই, হু ডিফাইড দ্য ইললিগাল অর্ডার অফ দ্য ইললিগাল অ্যান্ড আনইলেক্টেড গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা। তাদেরকে তো ডিফাই করেছেন। ইকবাল করিম ভাই কুড ডু ইট, সে করতে পারতো, সে করে নাই। আশাহতের জায়গাটা করে নাই কারণ হচ্ছে যে সে বেসিক্যালি ওই যে সার্ভ করেছে শেখ হাসিনাকে, তার বিনিময়ে সে কি করেছে, মানে আপনার পেয়েছে, মানে 50 মেগাওয়াটকে 100 মেগাওয়াটের বিদ্যুৎ পেয়েছে, বিদ্যুৎ না দিয়ে মানে সার্ভিস চার্জ পায়, সুবিধাগুলো পায়, শত কোটি টাকা আয় করেছে। প্রাইভেট ইউনিভার্সিটি বাণিজ্য নাকি? এগুলো তো সব স্ট্রিমিং করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটির গরিবের ছেলে মেয়েদের কাছ থেকে আপনি টাকা নেবেন, মানে আমি সবার কথাই বলছি,
50% টিউশন ফিস কমাতে হবে, অ্যাডমিশন ফিস কমাতে। আমি তো আমার ছেলে মেয়েদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, তোমরা এইটা নিয়ে আন্দোলন করো। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে যারা বাণিজ্য করছে এবং নিজেরা ফুলে ফেপে উঠছেন, 10 লাখ 20 লাখ টাকা কন্ট্রিবিউট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, গো অ্যান্ড ফাইট এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে আন্দোলন করো। পৃথিবীতে বহু বড় বড় আপনার শিক্ষকতা করেছেন, আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যত নাম করা ইউনিভার্সিটিগুলো আছে, সেখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বাররা ইউনিভার্সিটির টাকা লুট করে নাকি? বরং ওখানকার ধনী মানুষজন যারা ওখানকার অ্যালুমনি যারা ছিলেন, তারা কি করতেন? জীবনে সহায় সম্পদ, ছেলে মেয়ে এবং অতিরিক্ত সম্পদ তারা মৃত্যুর আগে উইল করে ইউনিভার্সিটিগুলোকে দিয়েছেন। তাদের নামে ফেলোশিপ হয়, তাদের নামে স্কলারশিপ হয়। আমরা তো এই জিনিসগুলো শিখি নাই। বাসার আছে মানে আমরা এগুলো শিখি না, আমরা লুটপাটটা করছি এখানে। সুতরাং এগুলো সব ঠিক করতে হবে। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তৃতার মধ্যে, হ্যাঁ ইয়েস, একটা নির্বাচনী রোড ম্যাপ আমরা এক্সপেক্ট করেছিলাম, ট্রু। কিন্তু উনি যেই আনুষঙ্গিক যে পরিবেশগুলোর কথা তিনি বলেছেন, দেশের ইনডাইরেক্টলি উনি দেশের সভরেন্টি অ্যাট স্টেক, এটা উল্লেখ করেছেন, সেটা কিন্তু উনি মোটামুটি পয়েন্ট আউট করেছেন এবং বলেছেন যে মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, এই সরকারকে ব্যর্থ করে দিতে পরিকল্পনা কার্যকর। সেজন্য আমিও মনে করি অ্যাজ এ সিটিজেন, আমিও মনে করি যে এই সরকারকে আমাদের সমর্থন দিতে হবে, নিঃসন্দেহে দিতে, তার পেছনে থাকতে হবে। কারণ আমার এই 1500 ছেলে মেয়ে যারা মারা গিয়েছেন, শিশুরা মারা গিয়েছে, তাদের রক্ত তো আমরা বৃথা যেতে দিতে পারি না। প্রায় 20,000-এর মতো মানুষ গুলিবিদ্ধ হয়ে আছে। সেই মানুষগুলো আপনার মানে চিকিৎসাধীন আছে, কেউ মানে আপনার মানে উনি ওনার ভাষায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। তাদের স্যাক্রিফাইস, তাদের পেইন, সাফারিংস, এগুলোকে আমরা ইগনোর করতে পারি? নিশ্চয়ই করতে পারি না। সুতরাং শেখ হাসিনা এবং তার সুবিধাভোগী যারা, তাদের প্রকারান্তরে কোনো উল্লাস আমরা ভবিষ্যতে দেখতে চাইব না। আমরা আসবো আবার আপনার কাছে। জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, প্রধান উপদেষ্টার ভাষণ 100 দিন পরে, এটা একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু সাথে সাথে আমরা দেশ জুড়ে যে পরিস্থিতিগুলো দেখছি, আপনি গাজীপুরের সাথে আপনার সরাসরি সংযোগ রয়েছে, আমরা দেখছি যে ওখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন কারণে সড়ক অবরোধ করা হচ্ছে। আজকে তো আমরা খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করে ফেলতে চাচ্ছে। তো এই যে সার্বিক অবস্থাটা, এই যে গাজীপুরে যেমন ধরেন শ্রমিক অসন্তোষ 5ই আগস্ট পূর্ববর্তী সময় ছিল, এখনও আবার অসন্তোষ হচ্ছে, এই জায়গাগুলোতে কি কোনো পার্থক্য, ভিন্নতা রয়েছে না একই ধারায় চলছে সবকিছু? ধন্যবাদ। আমরা ডক্টর ইউনূসের যে বক্তব্য আমরা শুনলাম গতকালকে, এবং সমসাময়িক কালে আমরা গাজীপুরে যে অবস্থাটা দেখতে পাচ্ছি, দুটার একটা যোগসূত্র আছে এই জায়গাটায়। সেটা হলো যে ডক্টর ইউনূস এবং এই সরকার গত 15 বছরে মানুষের যে দাবি দাবা প্লেস করতে পারেনি কোনো অথরিটির কাছে, এই ব্যাপারটাকে খুব নাইসলি ওনারা অ্যাড্রেস করছেন। অ্যাটলিস্ট লেট দ্য পিপল টু টক, তারা যে দাবিগুলো তাদের ছিল এই কথাগুলো যেন বলতে পারে, এরকম একটা স্পেস সম্ভবত এই গভর্নমেন্ট অ্যালাউ করছে এই মুহূর্তে। দ্বিতীয়ত, আপনি খেয়াল করবেন গাজীপুর অঞ্চলে যে এরিয়াটাতে গার্মেন্ট ওয়ার্কাররা আন্দোলন করছে, ওয়ার্কারদের কিছু দাবি দাবা আছে, কিছু সত্যিকার অর্থেই ভ্যালিড কিছু দাবি দাবা আছে। পাশাপাশি আমরা যেমন টিএনজেড গার্মেন্টস এর একজন ডিরেক্টরকে আমরা পেয়েছি, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, উনি ভেতর থেকে শ্রমিকদেরকে উস্কে দিয়েছেন আন্দোলনগুলো করার জন্য। সো পতিত স্বৈরাচারের বিভিন্ন রূপ আমরা দেখবো এখন। আমরা যে আন্দোলনগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে, এইগুলা কিছুটা তো ভ্যালিডিটি আছেই, লোকজনের কিছু দাবি দাবা আছে, পাশাপাশি তাদের ভিতরে ঢুকে পড়েছে আপনার পতিত স্বৈরাচারদের বিভিন্ন অনুচর যারা, তারাও। তো ব্যাপারটা চলবে। আসলে মানুষ গত 15 বছর কথা বলতে পারেনি, মানুষ এখন কথা বলছে। কথাগুলো যৌক্তিক কি অযৌক্তিক সে আলোচনাটা পরে আসবে। মানুষ কথা বলতে চায়, লেট দেম টু টক। আমার মনে হয় যে বর্তমান সরকার অনেকটা এইভাবেই বিষয়টাকে খুব সফটলি ডিল করার চেষ্টা করছে। এখানে আরেকটা বিষয়, আজকে কিন্তু আমরা দেখলাম যে একটা গার্মেন্টসে আগুনও দেয়া হয়েছে। এই যে মানুষ এত আগ্রাসী হয়ে উঠলো কেন, আপনার কি জানা আছে বিষয়টা? এই ব্যাপারটা ইনভেস্টিগেশন হচ্ছে, কিছুটা আমরা ধারণা করতে পারি, তবে আমার মনে হয় এই কথাটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। সো যেটা হচ্ছে, এটা মিলিটারি যারা আছে ওখানে, পুলিশের যারা আছে, তারা হয়তো ব্যাপারটা দেখবেন, এবং আশা করি এটা ঠিক হয়ে যাবে। খুব অল্প দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমরা দেখেছি আশুলিয়াতে যখন আনরেস্ট ছিল,
এটা মোটামুটি একটা সময় চলেছে 10-15 দিন, তারপরে ঠিক হয়ে গেছে। দেখেন ওয়ার্কারদেরও কিন্তু সংসার চলতে হবে, তাদের এখন যে জিনিসপত্রের যে দাম এবং ওয়ার্কারদের যে স্যালারি, এই দুটো সামঞ্জস্য তারা করতে পারে না বিদায় তারা কখনো কখনো ভায়োলেন্ট হয়, তারা রাস্তায় নামে, এবং রাস্তায় নামার পরে যখন তাদের কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না অথবা কেউ শুনছে না, তাদের যখন এই ফিলটা আসে তখন তারা এক ধরনের ব্যান্ডালাইজের ভিতর দিয়ে। তো এই যে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে আশপাশের এলাকায় গার্মেন্টস গুলো, এই যে অস্থিতিশীল অবস্থা, আপনার কি জানা আছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বা হয়েছে? জি, আমরা যেটা জানি যে সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি আছেন, ওনাদের একটা দায়িত্বে একটা ব্রিগেডকে সম্ভবত ওখানে মোতায়েন করা হয়েছে এই পুরো বিষয়টা দেখভাল করার জন্য। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই শ্রমিক অসন্তোষটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের পর্যাপ্ত গোয়েন্দা তথ্য এই মুহূর্তে সম্ভবত হাতে নেই। বিকজ আমাদের যেই ল এনফোর্স এজেন্সিদের যে নেটওয়ার্কিং গুলো ছিল এগুলো কিন্তু অলমোস্ট ড্যামেজড। আর গাজীপুর এরিয়াতে ডাইমেনশনটি একটু ডিফারেন্ট, মানে খুব সচরাচর যেরকম পদ্ধতিতে এগুলোকে ডিল করা হয়, ওইসব অঞ্চলের শ্রমিক অধ্যুষিত এলাকাতে বাড়িওয়ালাদের একটা ব্যাপার থাকে, ওখানকার যারা শ্রমিক লিডার থাকে তাদের একটা ব্যাপার থাকে, পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স থাকে, পলিটিক্যাল বেনিফিশিয়ারি বিভিন্ন রকম বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়, পলিটিক্যাল রাইভালরির কারণেও কখনো কখনো শ্রমিকদেরকে ব্যবহার করা হয়। সো এটা মাল্টি ডাইমেনশন একটা ব্যাপার গাজীপুর এরিয়াতে শ্রমিক। আচ্ছা, আরেকটা জিনিস প্রসঙ্গক্রমে আমাদের জানার আগ্রহ হচ্ছে, আমরা তো জানি যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিগত সময়ে একটা বিরাট চক্র গড়ে উঠেছিল এবং সেখানে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ যুক্ত ছিল। বর্তমানের পরিস্থিতিটা কেমন? দেখুন, জোট ব্যবসার ব্যাপারটা আসলে আমরা জানি যে ক্ষমতাসীন যে সরকার থাকে তার বিভিন্ন যে অঙ্গ সংগঠন গুলো থাকে তারাই মূলত জোট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন এরিয়াতে। তো পতিত স্বৈরাচারের যারা জোট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করত তারা কেউ পালিয়েছে, কেউ কেউ ছদ্মবেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউ কেউ আবার বর্তমান পরিস্থিতিতে যারা জোট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের সাথে মিশে। এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ এই সরকারটা যদি বিএনপি সরকার হতো তাহলে হয়তো সিচুয়েশনটা একরকম হতো। এই সরকারটাকে আমরা অ্যাপারেন্টলি জানি এক ধরনের উইক সরকার, এই সরকারের জনভিত্তিটা নেই। ডক্টর আসাদুজ্জামান রিপন খুব নাইসলি বলেছেন যে সরকারের সমর্থন দরকার, এবং আমি খুবই হ্যাপি যে বিএনপি ব্যাপারটাকে খুব নাইসলি অ্যাড্রেস করছে যে সরকারটাকে আমাদের টিকে রাখতে হবে, বিকজ দে আর আওয়ার লাস্ট হোপ। তো জোট ব্যবসার যে ব্যাপারটা ঘটছে ওখানটা, এটা খুব স্বাভাবিকভাবেই ঘটছে। আমাদের কাছে হয়তো একটু অস্বাভাবিক লাগছে বিকজ আমরা এই মুহূর্তে একটা একটু অস্বাভাবিক সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। আদারওয়াইজ জোট ব্যবসাটা এক ধরনের তো নেগেটিভ টাইপের ব্যবসায়ী বলা যায়, বাট এটা নিয়ন্ত্রিত একটা পর্যায়ে থাকে। এই মুহূর্তে একটু অনিয়ন্ত্রিত আছে বিকজ এই মুহূর্তে ক্ষমতাসীন যারা আছে আসলে কেউ ক্ষমতায় নেই। তো এরকম যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, ভ্যাকুয়ামের ভিতর দিয়ে আসলে পুরনো পার্টি নতুন পার্টি দুই পার্টি আসলে চেষ্টা করছে লড়াই করে যে টিকে থাকতে পারে, এরকম একটা সিচুয়েশন। আর যেহেতু আগেই বললাম গোয়েন্দা তথ্যের অভাব আছে, ল এনফোর্স এজেন্সির প্রেজেন্স কম আছে, তো সব মিলে আসলে একটা ওপেন ফিল্ড হয়ে আছে, যে টিকে থাকতে পারে সেই জিতবে, জোজিতা ওই সিকান্দার, এই টাইপের একটা ব্যাপার। আমরা প্রফেসর কলিমুল্লাহ, আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম যে যেমন আমরা জানি যে আর্থার মিলারের তথ্য রয়েছে যে রাজনীতিবিদরা পলিসি তৈরি করবে এবং এই পলিসির মাধ্যমেই তারা ট্রাস্ট অফ দ্য পিপল অর্জন করতে পারবে। আবার আমরা জানি যে রবার্ট ডি পুটনামের যে তথ্য যে ট্রাস্টের সাথে সম্পর্ক রয়েছে গভর্নেন্সের। এই যে এখন একটা পরিবেশ, আমরা জানি যে কি ঘটছে চারিদিকে, বিশৃঙ্খলা রয়েছে, অরাজকতা রয়েছে, কিন্তু তারপরেও আপনার কি মনে হয় যে জনমনে যে অসন্তোষ বিরাজ করছিল এবং এখনও কিছুটা আস্তে আস্তে বিভিন্ন কারণে প্রাইস হাইক বা বিভিন্ন কারণে হচ্ছে, গভর্নেন্স সিস্টেমের অবস্থাটা কি টোটাল দেশে? দেখুন, আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটু ব্যাখ্যা দেব। ডক্টর রিপন যে বিষয়টি তুলে এনেছিলেন, আসলে আমরা নির্বাচন বিষয়ে খোলামেলা বক্তব্য রাখার চেষ্টা করে যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, আমাদের 3 জনের নামে মামলা রুজু করা হয়েছিল। আমি ছিলাম 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি ছিলেন আমাদের প্রবীণ। এটা কোন নির্বাচনকে কেন্দ্র করে? কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন। আমাদের
মনিরুল হক চৌধুরী, নিশ্চয়ই আপনি জানেন, আপনার কলিগ, এবং সেই মামলায় প্রায় 2 বছর আমাদের সাইবার আদালতে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সাইবার মামলা, সাইপাস মামলা, অন্য কোনো মামলা না। এবং এইটা আপনার রীতিমতো ভালো রকমের নাকানি চুবানি যেটাকে বলে আর কি, মানে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে এই মামলার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। আর আমরা সবসময় কিন্তু গ্রামারটা ফলো করবার চেষ্টা করেছি, যেটা জেন্ডেম প্রিন্সিপাল বলে, অর্থাৎ যেই দলটি শেষ নির্বাচনে রানার্স আপ হয়েছে তারা যদি অংশগ্রহণ না করে সেই নির্বাচন অত্যাবশ্যকভাবে ইনহারেন্টলি ত্রুটিপূর্ণ থাকে। সেই কথাগুলো কিন্তু আমরা বারবার বলে, ফ্রড ইলেকশন আর ফ্রড ইলেকশন অ্যান্ড ফ্রড ইলেকশন, জি মিস্টার প্রফেসর, আই আন্ডারস্ট্যান্ড অ্যাট লিস্ট যে ফ্রড ইলেকশন অ্যান্ড ফ্লড ইলেকশন ইজ নট দ্য সেম। ওটা ছিল একটা ফ্রড ইলেকশন, ইউ টকড অ্যাবাউট দ্য ফ্লড ইলেকশন। আমরা বরাবর সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ আমরা বলেছি, এবং আপনার সেখানে কোনো রকমের ছাড় কিন্তু আমরা দিইনি। আপনার ফ্রড বলেছেন, ফ্রড বলতে পারেন না, সেটা আবার আমরা ওই যে ঢালাও যে আপনার ব্ল্যাঙ্কেট রেকগনিশন, যেটা যে অবাধ সুষ্ঠু, এই কথাগুলো কিন্তু আমরা বলি। প্রফেসর কলিমুল্লাহ, এই যে ধরেন নির্বাচন কেন্দ্রিক বিভিন্নভাবেই তো বলা হচ্ছে যে একটা ভিন্ন পরিবেশ ছিল, আপনারা কি কখনো কোনো চাপের মুখে ছিলেন যে আপনারা যা বলতে চাচ্ছেন তা বলতে পারছেন না? ডেফিনেটলি আমরা এই যে ধরুন মামলার সম্মুখীন হয়েছি, তারপরে আপনার বিষয় যেটা সেটা হচ্ছে অনেক সময় আমরা বিরত থেকেছি। আপনার চূড়ান্ত যে প্রতিবেদন সেটা আমরা ইচ্ছাকৃতভাবে অর্পণ করিনি, আমরা একটা ইন্টারিম রিপোর্ট দিয়ে দায় সেরেছি। এরকম পরিস্থিতিও কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ আমরা জানি যে প্রাণ সংশয়ও হতে পারে যদি প্রকৃত চিত্রটা আমরা তুলে ধরি। সেটা একটা বিষয় আছে। নির্বাচন পূর্ব যে বিষয়গুলো আছে, পর্বগুলো আছে, সেগুলো তুলে ধরবার ক্ষেত্রে গিয়ে আমরা বাহার সাহেবের মতো লোকের চোখ রাঙানির সম্মুখীন হয়েছি, যে কুমিল্লার আপনার যিনি মাস্তান বলে পরিচিত ছিলেন, বা রিফাত সাহেবের মতো লোক যিনি মৃত্যুবরণ করেছেন, মেয়র হয়েছিলেন। শহীদ নামে এক ভদ্রলোক যুবলীগের, তিনি তো রীতিমতো খুঁজে বেড়াচ্ছিলেন আমাদের কীভাবে। আর ওই অর্থে তো আমরা যতটুকু জানি ইডব্লিউজি বা অন্যান্য পক্ষ থেকে ওইভাবে নির্বাচনকে কভার করেনি, কারণ এটা আমরা সীমিতভাবেই বিদেশি ফান্ড লুটপাট করার জন্য বাগযোগে কাম কাজ করে। ইডব্লিউজি ফিবলিউজি কি যে ছিল, দিস আর অল বোগাস না। এইগুলো কি মানে কোনো এগুলো যেখানে বিরোধী দল নির্বাচন অংশ নেয় না, সেটা আবার পর্যবেক্ষণের কি আছে? জি, ওনারা বলতেন ফ্রড ইলেকশন। ওই যে কত চালাকি করে শেখ হাসিনা রক্ষা করতো, যেহেতু বিরোধী দল অংশ নেয়নি, সর্বশেষ নির্বাচন অংশ নিয়েছিল যে দলটি, সেই দলটি যেহেতু নির্বাচনে সব যেহেতু নির্বাচন অংশ নেয়নি, তাই এই নির্বাচনটাকে একেবারেই খুব যে গ্রহণযোগ্য নির্বাচন বলা যাবে তা নয়। ইট ওয়াজ এ টোটালি ফ্রড ইলেকশন, টোটালি ফ্রড ইলেকশন। এই ফ্রডটাকে ফ্রড লিখে দিছে বিকজ অফ সরকারের আনুকূল্য, বিকজ অফ আপনার মানে আবার তাও জাতীয় নির্বাচন লেখে না, কিন্তু আবার খেয়াল রাখবেন লেখে হইলে আবার ওই যে মিউনিসিপ্যালিটি নির্বাচন টুকটাক একটু লেখে। ওই যে পার্টিসিপেশন নেই সেটা কিন্তু আমরা পরিষ্কার বলেছি। না পার্টিসিপেশন তো নেই, পার্টিসিপেশন না থাকলে ওই নির্বাচনে যাবেন কেন আপনার পর্যবেক্ষণ করতে? সোজা কথা, যেহেতু কিছু মনে করেন না, ইটস ইউর রাইট, ইটস ইউর অর্গানাইজেশনাল ডিসিশন। যেই নির্বাচন মেজর পলিটিক্যাল পার্টিজ আপনার করে, বয়কট করে, আপনার বুঝতে পারছেন এটা কোনো নির্বাচন হচ্ছে না, আমি দামি নির্বাচন, সেটাকে আমার পর্যবেক্ষণ করতে যেতে হবে কেন? হোল ওয়ার্ল্ড পর্যবেক্ষণ করতে, দেশের মানুষ পর্যবেক্ষণ করতেছে ফর অনলি ফান্ড এন্ড ডোনেশন, যে আপনার এই নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে। আমরা কিন্তু ফান্ড নিয়ে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করি না, এটাও আপনারা কি 2024 নির্বাচন পর্যবেক্ষণ করেন? আমরা ফান্ড নিয়ে করিনি। না করেছেন তো, আমরা খুব সীমিতভাবে করেছি। এই করাটাই একটা অপরাধ, কিছু মনে করেন না। 2024 যেটা নির্বাচনী হয়, খোদ শেখ হাসিনা নিজে বলছে যে আমি আর দামি, সব জায়গায় কিন্তু দামি রাখতে হবে। তা যখন আপনি বুঝলেন যে যেখানে সোকল্ড হেড অফ দ্য গভর্নমেন্ট নিজেই ক্লেম করতেছে যে তার দামি প্রার্থী থাকবে আর আমি থাকবে, তো সেখানে সীমিত হোক অথবা ফান্ড না নিয়ে হোক, ওই নির্বাচনে যাওয়াটাই গুনার কাজ হয়েছে। মানে যখন দেখলাম সংগঠন সে গুনাগার না, যেই পরিস্থিতিটা আমরা দেখলাম সেই কারণে অন প্রটেস্ট আমরা কিন্তু পর্যবেক্ষণ রিপোর্টই জমা দিই। জি প্রফেসর কলিমুল্লাহ, জি আমরা দেখেছি পরিস্থিতিটা। কাবিন করছেন মানে পাবলিকলি বউবাদ করেন নাই, এই আর কি। জি
আমরা যে জায়গাটায় ছিলাম যে এই যে পলিসি, রাজনীতিবিদরা পলিসি তৈরি করছেন, ট্রাস্টের বিষয় রয়েছে, গভর্নেন্সের বিষয় রয়েছে। বর্তমান তো আমরা দেখলাম যে প্রায় 100 দিন হয়ে গেছে এবং আপনি প্রশাসনের ছাত্র, প্রশাসনের শিক্ষক, সার্বিক পরিস্থিতিটা দেশ জুড়ে কি দেখছেন এই গভর্নেন্স সিস্টেমে? গভর্নেন্সের যে ব্যাপারটা আপনার এখানে যেটা গুড গভর্নেন্স আমরা বলি, সেটির তো 12টা এই প্রায় 16 বছরে বেজে গেছে। এবং কুশাসন ছিল সেরকম না, সুশাসন বলে যে জিনিসটা বলি পড়াই, সেটা কোনো লেশ মাত্র ছিল না। এক, দ্বিতীয়ত একটা ডিসঅর্ডার যদি দীর্ঘদিন ধরে নর্মে পরিণত হয়, আপনি কম্বল বাঁচতে গেলে সবই তো উজাড় হয়ে যাবে। সেই রকম জায়গায় চলে গেছি আমরা। তো সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে হলে আপনার ওই অর্ডারের দিকে যেতে হবে, অর্থাৎ শৃঙ্খলার দিকে যেতে হবে, এবং সেই সঙ্গে মান যেটা আমরা আশা করি, প্রত্যাশা করি, সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। এবং সেটা তো জন্য সময় লাগবে। আপনি হুট করে এক লহমায় রাতারাতি কিন্তু আপনি কি দেখছেন পুরনো লোকগুলো তো অনেকই রয়ে গেছে, অনেক জায়গায় ইউনো চেঞ্জ করা যায়নি, যার তত্ত্বাবধানে একটা সম্পূর্ণ উপজেলা থাকে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক কিছু অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো হেড চেঞ্জ করেছে, কিন্তু তার সাপোর্টিং সবাই রয়ে গেছে। তো গভর্নেন্স সিস্টেমে এটা কি এই যে নতুন অন্তর্বর্তী সরকার এসে তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি। আপনি ধরেন ফর এক্সাম্পল গোয়েন্দা সংস্থাগুলো, এখানে যে রিক্রুটমেন্টগুলো গত 16 বছরে হয়েছে, দেখে দেখে ডিএনএ টেস্ট করে আপনার এরা ছাত্রলীগ করেছে কিনা, যুবলীগের লোক কিনা, এগুলো কিন্তু দেখা হয়েছে। এবং যারাই কোনোভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল না, কাডারে পলিটিক্স করেনি, তাদেরকে এলবো আউট করে দেওয়া হয়েছে। আপনার এমন ধরনের প্রশ্ন করা হয়েছে বিসিএস পরীক্ষাগুলোতে, বিশেষ করে ভাইভাতে, যে আপনি একটা ট্র্যাপে পড়লেন, যদি আপনি আসল কথাটা বলে ফেলেন, আপনাকে বেশিক্ষণ রাখাও হয়নি। আমরা তো দেখেছি বিষয়গুলো প্রত্যক্ষ করছি, এবং সেই কারণে আমরা কিন্তু পরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ডক্টর সাদত হোসেনের সময় পর্যন্ত আমরা গিয়েছি, এরপর কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ভাইভাগুলোতে আমরা যেতাম না, কারণ এটা রীতিমতো গ্লানিকর একটা পরিস্থিতি। এক, তারপরে যে বিষয়টা আপনার আমরা দেখেছি, সেটা হচ্ছে এখানে যে প্রক্রিয়ায় লোকজনকে রিক্রুট করা হয়েছে, সেখানে কিন্তু অর্থের বিনিময় হয়েছে প্রচুর, মানে কমিশনে। আমরা আবেদ আলীর তো সেই ড্রাইভার, উই হ্যাড টু টাইপস অফ আপনার সিভিল সার্ভিস কমিশন। একটা ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন, অ্যানাদার ওয়াজ আবেদ আলী সিভিল সার্ভিস কমিশন। এবং আপনি দেখবেন যে মোস্টলি সব আবেদ আলী সিভিল সার্ভিসের লোকজন আছে, আর সমস্ত মানে জালিয়াত বাবাকে মানে মুক্তিযোদ্ধা বানিয়েছে, লাইক আপনার ফরমার ডিবির হেড। তারপর আজকে দেখলাম আরেক পুলিশের, আজকে অনলাইনে দেখলাম একটা আরেকজন, ধীরে ধীরে অনেক কিছু বের হয়ে আসছে। এগুলো দরকার, এগুলো সব বের কথা। আমি যদি আমি ইফ আই মানে টেক মানে 1 মিনিট ফ্রম ইউ, আমাদের 72 সালে আপনি যে প্রশাসনের যে চ্যালেঞ্জের কথা বললেন, মানে এই যে সমস্যাগুলো, কারণ প্রশাসনের রন্ধে তো স্বৈরাচারের দোসররাই আছে, এবং আপনার যারা ফলস কথাবার্তা বলে, ফলস স্টেটমেন্ট দিয়ে বাবাকে নানাকে মানে মুক্তিযোদ্ধা বানাই দিয়ে চাকরি বাকরি পেয়েছে, এই সমস্ত থার্ড ক্লাস কোয়ালিটিজের লোকজনগুলো চাকরি পেয়েছে। তো এইগুলোকে ছাঁটাই করলে কি হতো? এটা তো আপনি গণঅভ্যুত্থানের সরকার, ইউনূস সাহেব তো নির্বাচিত সরকার না। এই যে নাহিদ বা আমাদের সজীব বলে যে ছেলেটা আমাদের নিজেদের সন্তান তুল্য, তাই না? এই ছেলেগুলো উপদেষ্টা মানে মন্ত্রীর পর্যায়ে আছে না? আপনি কি 5-6 মাস আগে আপনি কি এরকম মানে বিলো 30 বা অ্যারাউন্ড 30 কোনো ছেলে মেয়েকে উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে দেখতে চিন্তা করতে পারতেন? হয়নি, বিকজ ইট ইজ আউটকাম অফ দ্য মুভমেন্ট, তাই না? 72 সালে আমরা যখন দেশটা স্বাধীন করলাম, দেশ স্বাধীনের পর আমাদের যে সেনাবাহিনী ছিল, আমাদের সেনাবাহিনীতে যারা বীরোত্তম ছিলেন, আমি ইফ আই টক অ্যাবাউট জেনারেল জিয়াউর রহমান, যিনি তখন মেজর ছিলেন, তিনি শফিউল্লাহ সাহেব মেজর ছিলেন, যারা বীরোত্তম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে যারা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন বীরোত্তম হিসেবে, অল অফ দ্য মোস্টলি আপনার মানে মেজর লেভেলে ছিলেন। তো সেনা স্বাধীনতা, যদিও জিয়াউর রহমান ছিলেন এদের মধ্যে সবচেয়ে বেশি সিনিয়র, বাট আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট দ্যাট টাইম লেড বাই শেখ মুজিবুর রহমান, তিনি জিয়াউর রহমানকে না দিয়ে শফিউল্লাহ সাহেবকে দিলেন। হোয়াট এভার, মানে এটা না দিলে ভালো করতেন, এটা মানে সেনাবাহিনী, সবাই মুক্তিযুদ্ধ করে এসেছেন, জিয়াউর রহমানের অবদান অনেক বেশি ছিল, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারেন নাই, যে ঘোষণাটা তিনি দিতে
পারেননি বা সমর্থ হননি, অসমর্থ ছিলেন, এরকম একটি ভাষণ একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা, মিড লেভেল একজন অফিসার দিয়ে বসেছেন, ইতিহাসে জায়গা করে দিতে, এটা তো সাইকোলজিক্যালি হি কুড নট অ্যাকসেপ্ট, সো ফার আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, তারপরে 72 সালে যখন সেনাবাহিনী পুনর্গঠন করা হলো, আমাদের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? কর্নেল লেভেল, অর্থাৎ শফিউল্লাহ সাহেবকে যখন দিল, শফিউল্লাহ প্রবাবলি অ্যাট দ্যাট টাইম তাকে বোধহয় একটা প্রমোশন দিয়ে কর্নেল করে দেওয়া হলো, তাই না? লেফটেন্যান্ট কর্নেল, পরে লেফটেন্যান্ট কর্নেল। তা আমাদের কি লেফটেন্যান্ট কর্নেল দিয়ে কি আমরা সেনাবাহিনী শুরু করি নাই? সেই সেনাবাহিনী এখন আমাদের কতগুলো ব্রিগেড, কতগুলো গ্যারিসন, আমাদের সেনাবাহিনী এখন সারা পৃথিবীতে, মানে বিশেষ করে আপনার মানে বিপদ সংকুল জায়গাগুলোতে শান্তিরক্ষা মিশনে কাজ করছেন না। এখন প্রশাসনে স্বৈরাচারের দোসরগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে স্ট্রেট ক্লিনজিং মিশন করা উচিত ছিল, করে দিয়ে প্রয়োজন বোধে যদি উপসচিব লেভেলের ছেলেরা যদি থাকে তাদেরকে আমি মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব করবো। আই ডোন্ট রিকোয়ার এনি সিনিয়র সেক্রেটারি। যারা চুরি ধারমি করেছে, যাদের বাড়িতে যদি এখন অনেকগুলোর বাড়ি যদি সার্চ করেন আছে, মানে ফ্রেশ ব্লাড কি আরো অনেক পাওয়া গেছে, এবং আপনি যদি এগুলো যদি ওদের সন্দেহভাজন সমস্ত অফিসারগুলোর বাড়িতে, এই সচিব, সিনিয়র সেক্রেটারি অনেকের বাড়ি যদি সার্চ করেন, তাদের নিকট আত্মীয়দের বাড়ি সার্চ করেন, অথবা যেখানে যেখানে ওরা আড্ডা মারতো, প্রমোদ কাণ্ডে ব্যস্ত থাকতো যেসব জায়গায়, ওগুলো যদি আপনি সার্চ করেন, রেট দেন, আই এম শিওর কয়েক হাজার কোটি টাকা আপনি উদ্ধার করতে পারবেন। কিছু কিছু জায়গায় তো আমরা দেখি আরো করা উচিত। প্রয়োজন বোধে যদি আমার এই লোকগুলোকে রাখার কোনো দরকার নাই, আবার এট দ্য সেম টাইম আমার বুড়া লোকজন আইনও আপনার যেগুলো স্মৃতি বিভ্রম হয়ে দিতে পারে অনেকের, কারণ অনেকদিন নর্মাল প্র্যাকটিসে নাই এখন, তাই না? আপনি শিক্ষকতায় নাই, আপনি অলওয়েজ শিক্ষক থাকবেন নিঃসন্দেহে, কিন্তু আপনার তো চর্চার মধ্যে থাকতে হবে, তাই না? রাজনীতিও তাই, আমি যদি চর্চার মধ্যে না থাকি তাহলে কি আমি ক্যান আই প্রেডিক্ট এনিথিং, ক্যান আই সি? না। তো সেজন্য এই প্রশাসনে আমি সরকারের জন্য সেইভাবে চ্যালেঞ্জ দেখি না। চ্যালেঞ্জটা হচ্ছে ঘাপটি মারা শয়তানগুলো প্রশাসনের মধ্যে আছে, এগুলোই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য ধান্দাবাজি করবে, ইনিয়ে বিনিয়ে বলবে পেঁয়াজের দাম বেশি। আমরা কি শেখ হাসিনা বলে 150-200 টাকা দামের পেঁয়াজের কেজি খাই নাই? খাইছি তো। তখন তোমার খারাপ লাগে না, তখন তুমি বলতে পারো নাই, তখন পেঁয়াজের ঝাঁজ তখন খুব কম লাগছে। আর এখন মানে পেঁয়াজের দাম বাড়ছে, বিকজ এই সমস্ত ট্রেডিং কারা করতো? আগের গভর্নমেন্টের মানে যারা বেনিফিশিয়ারি তারা করতো, তারা গভর্নমেন্টকে বেকারে ফেলতে চায়। মাঝে মধ্যে শেখ হাসিনার অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, তারা এই কাজগুলো করতেছে। সুতরাং চ্যালেঞ্জের যেটা হবে সেটা হলো প্রফেসর ইউনূস গভর্নমেন্টকে সিদ্ধান্তটা নিতে হবে যে ওই স্বৈরাচারের দোসরদেরকে দিয়ে উনি প্রশাসন চালাবেন, না রিটায়ার্ড লোকজনকে এনে চুক্তি ভিত্তিক দিয়ে চালাবেন, নাকি ফ্রেশ ব্লাড যাদের দেশপ্রেম আছে, বাংলাদেশের প্রতি মমত্ব আছে, ভালোবাসা আছে, দেশটাকে যারা এগিয়ে নিতে চায়। আমি যদি নাহিদ সজীবদের দিয়ে যদি মন্ত্রণালয় চালাতে পারি, তাহলে আমাদের যারা দেশপ্রেমিক ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যারা আছেন তাদেরকে দিয়ে আমি প্রশাসন চালাতে পারবো না? আমি তো 72 সালে উদাহরণ টানলাম, সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় গেছে? তো সুতরাং এগুলো করা যাবে না, তার দরকার হলো সিদ্ধান্ত নেওয়া, একটা আপনার মানে দৃঢ় সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। জি, আসবো আবার আপনার কাছে। জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, আমরা দেখছি যে বর্তমান সময়ে অনেকগুলো পদক্ষেপ অন্তর্বর্তী সরকার নিয়েছেন। আবার শোনা যাচ্ছে যে 10টা সংস্কার কমিশন ইতোমধ্যে হয়েছে, আরও 5টা সংস্কার কমিশন গঠন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম সংস্কার, নারী বিষয়ক। তা একদিকে যেমন আমরা এই অস্থিতিশীলতায় অনেকেই বলার চেষ্টা করছেন যে রাজনৈতিক সরকারের হাতে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তরের বিষয়টা রয়েছে, কারণ যত যাই বলি না কেন আমরা প্রতিষ্ঠানগুলোর যদি একটু দৃষ্টিপাত করি, একটা বড় ধরনের অস্থিরতা কিন্তু বিরাজ করছে। কতদিন এটা বয়ে নিয়ে যাওয়া যাবে সেটা একটা প্রশ্নের সম্মুখীন অবশ্যই। তা এই যে সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে, কতদিন ধরে এই প্রক্রিয়াটা চলতে পারে এবং এটার যুক্তিযুক্ততাটা আপনি বিপ্লবের স্পিরিট থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদেরকে ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেবের কয়েকটি কথা আমি একটু আলোচনা করবে জায়গায়। বিপ্লব পরবর্তী আমরা যে সরকারটা পেয়েছি, এই সরকারের কতগুলো বিষয়ে একটু আলোচনা করা দরকার। প্রথমত হচ্ছে আমাদের এমন একটা সময় এই সরকারটা এসেছে যখন আমাদের কোনো সরকার নেই। নট অনলি আমাদের কোনো সরকার নেই, আমাদের অ্যাসেম্বলির মেম্বার সব পালিয়েছে, আগের সরকার সব পালিয়েছে, সচিবরা অনেকেই পালিয়েছে, প্রশাসনের অনেক কর্মকর্তা পালিয়েছে। মানে দেশ একটা পলাতক, মানে অধিকাংশ যারা প্রশাসন চালাবে, যারা দেশ চালাবে, অধিকাংশ পলাতক অবস্থা। খুবই অস্বাভাবিক একটা
পরিস্থিতিতে বর্তমান সরকারটা এসেছে। বর্তমান সরকারের কিন্তু কোনো জনভিত্তি নেই, অ্যাকসেপ্ট জনগণের ভালোবাসা, জনগণের প্রত্যাশা। এই সরকারের কোনো জনভিত্তি নেই, কোনো জনগণের সাপোর্ট নেই, কিন্তু জনগণের প্রচন্ড রকমের ভালোবাসা আছে এবং দোয়া আছে এই সরকারের প্রতি। এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার শব্দটার সাথে আমরা শব্দটা শুনতে আমরা পছন্দ করি, আমরা চাই দেশের সংস্কার হোক, আমরা কায়া মনে চাই। আমার ধারণা সবগুলো পলিটিক্যাল পার্টিতে বাংলাদেশে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন। প্রশ্ন হচ্ছে কোন সংস্কারগুলো এই সরকারটা করতে পারবে। সংস্কার একটা এমন একটা বিষয় না যে আমি ওভারনাইট চাপিয়ে দিব, এটা একটা কালচারের ব্যাপার। যেমন ধরেন আমি একটা ব্যাপারে একটু সমালোচনা করি, পরিবেশগত দিক থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এই সরকারের দিক থেকে। আমি যদি প্রশ্ন করি পলিথিন নিষিদ্ধ করাটা কি সরকারের প্রায়োরিটির মধ্যে পড়ে? এটা আমরা ইংরেজিতে দুটো কথা জানি, এসেনশিয়াল টু হ্যাভ, যেটা থাকতেই হবে, আরেকটা হচ্ছে নাইস টু হ্যাভ। এই সরকার কি নাইস টু হ্যাভ টাইপ কোনো কাজ করতে পারে? তাকে করতে হবে এসেনশিয়াল টু হ্যাভ এই টাইপের একটা কাজ। আমাদের সংস্কার কমিশন হবে, সংস্কার কমিশন তার সুপারিশগুলোকে প্রেজেন্ট করবে, সেটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা হতে পারে। বাট সংস্কার কাজটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটাতে জনগণের অংশগ্রহণ লাগবে। এই সরকারের দ্বারা জনগণের অংশগ্রহণ কোনোভাবেই সম্ভব না। তার মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই একমাত্র সংস্কার সার্বিকভাবে করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে এই সরকার কি মানুষের আস্থায় আছে? আমি যদি প্রশ্ন করি এই সরকারের বর্তমান যে অবস্থা, আমি আবারও বলছি যে আমরা এই সরকারকে অনেক ভালোবাসি, আমরা এই সরকারের উপরে খুব বেশি বোধহয় নির্ভর করতে পারছি না। আমরা একটা পরস্পর স্ববিরোধী অবস্থানের মধ্যে আমরা আছি। আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু আমরা জানি যে অনেক কিছুই করার ক্ষমতা এই সরকারের নেই। আপনি দেখেন আমাদের যারা উপদেষ্টারা আছে, কয়জনের কমান্ডিং ভয়েস আছে, কয়জন খুব বোল্ডলি একটা কথা বলতে পারে, একটা বোল্ডলি যে একটা কথা বলবে। আমরা জানি যে অধিকাংশ সচিবরা সরকার চালাচ্ছে। কোন সচিবরা? যে সচিবরা গত 15 বা 20 বছরে প্রমোটেড হয়ে আজকে ডিসিশন মেকিং পর্যায়ে আসছে। অল দে আর বেনিফিশিয়ারি আগের গভর্নমেন্টের। সো খুবই কমপ্লেক্স এবং খুব জটিল একটা অবস্থানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই অবস্থায় আমাদের এই গভর্নমেন্টের উচিত ছিল কিছু সুনির্দিষ্ট প্রায়োরিটি সেট করা। আমরা আবার সেন্ট মার্টিনের একটা বিষয় দেখেছি যেটা জনমনে যথেষ্ট আলোচনার সুযোগ করে দিয়েছে। এক্স্যাক্টলি, কারণ আগের গভর্নমেন্টের একটা আলোচনা ছিল সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে দেওয়া লাগবে, কিছু একটা এয়ার বেস বা নেভাল বেস করবে। তার মানে হচ্ছে যে খুবই অপ্রয়োজনীয় কিছু ডিসিশন নেওয়া হয়েছে যেগুলো জনমনে উল্টো প্রশ্নের উদ্বেগ তৈরি করেছে। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এই সরকারের প্রায়োরিটি সেটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখেন আমাদের প্রায় 1,500 ছেলে মারা গেছে, আমাদের প্রায় 20 থেকে 25,000 ছেলে পেলে আহত। আমরা গতকালকে এসে জানলাম যে ক্যাজুয়ালিটি যেগুলো হয়েছে এগুলোতে সরকারের কিছু কিছু পদক্ষেপ আছে। এটা খুবই লজ্জাজনক অবস্থায় সরকারের জন্য যে আহত ছাত্রদেরকে মিছিল করতে হয়েছে তাদের চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য। তার মানে আমরা প্রায়োরিটিটা সেট করতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে প্রায়োরিটি আমরা কেন সেট করতে পারিনি? আমাদের প্রশ্নের পরে প্রশ্ন করতে হবে। আমরা যদি প্রশ্ন না করি তাহলে কিন্তু আমরা সঠিক জায়গাটা বের করতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সরকারের কোনো বিরোধী পক্ষ নেই। যে সিভিল সোসাইটি সরকারকে প্রশ্ন করতে পারতো, আনফরচুনেটলি সেই সিভিল সোসাইটির অধিকাংশ লোকই সরকারের পার্ট। অধিকাংশ উপদেষ্টারাই হচ্ছে সিভিল সোসাইটি থেকে সরকারে এসেছে। সো ওনাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সেরও তেমন কোনো সুযোগ নেই। আমরা সব মিলিয়ে আমরা খুবই আশা করি যে সরকারটা সাকসেসফুলি শেষ করুক, এবং এই শেষটা হচ্ছে প্রশ্ন। এই সরকার আসলে কতদিনের মধ্যে শেষ করবে? একটা রোডম্যাপ খুব জরুরি দরকার ছিল। গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণের পরে আমার মনে হয়েছে যে অনেক প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে শেষ কবে বা রোডম্যাপটা কি, আলটিমেট গোলটা কি, এই ব্যাপারটা ক্লিয়ার না। তো একটা জাতি আসলে এরকম একটা অনিশ্চিত অবস্থার ভিতর দিয়ে আগাচ্ছে। এটা আমার মনে হয় খুব বেশি দিন সাস্টেইন করা উচিত না। কারণ রাজনৈতিক সরকার আমাদের দেশে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকার এক ধরনের নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে, জনমনে এই মুহূর্তে একটা নেগেটিভ ব্যাপার মোটামুটি কাজ করছে। রাজনৈতিক সরকার খুবই প্রয়োজন দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করাটা যথা শীঘ্র সম্ভব এটা করা উচিত। ওনারা যাব প্রফেসর কলিমুল্লাহ আপনার দিকে।
সারা দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট মিলে, এবং ডক্টর রিপন তো বললেনই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যাদের একটা বিরাট ভূমিকা ছিল এই আন্দোলনে, প্রচুর প্রচুর বাচ্চা মারা গেছেন। তা এই যে তাদের একটা অনেক বড় অঙ্কের টিউশন ফিজের বিষয় রয়েছে, আবার দেখছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কে চালাচ্ছে, কিভাবে চলছে, আদৌ কি চলছে, অনেক জায়গায় রিক্রুটমেন্ট প্রমোশন সব বন্ধ হয়ে আছে, বিভিন্নভাবে আন্দোলনের নাম দিয়ে একে ওকে জাতাগলে পেশা হচ্ছে। প্রত্যেকে এখন বৈষম্য বিরোধী হয়ে উঠেছে, হয়তো আন্দোলনের সময় তার কোনো অস্তিত্বই ছিল না। ঢাকার বাইরে প্রচুর বিশ্ববিদ্যালয় আমরা দেখছি যে বাম ডান হলুদ সাদা বিভিন্ন পক্ষ এসে নাজেহাল করছে, কিন্তু আমরা জানি যে এই নিয়োগগুলো হয়েছে মূলত সবারই একটা ক্লিন ইমেজ রয়েছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, এক ধরনের হুইচ হান্টিং সিচুয়েশন, যে যার মতো করে স্কোর করবার চেষ্টা করছেন এবং ব্যবহৃত হচ্ছেন বা ব্যবহার করার চেষ্টা করছেন, বিষয়টা এইরকম। এবং এর পেছনে আপনি যদি আরও খোঁজ খবর করেন, চাকুরি বিক্রি বা চাকুরি বাণিজ্য এটা একটা স্ট্যান্ডার্ড নর্মে পরিণত হয়েছিল শেখ হাসিনার আমলে। আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করি, গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ আমাদের ছাত্র ছিলেন, সেখানে যেটা অবগত হলাম যে আগে একজন লেকচারারের পদ 30 লক্ষ টাকায় বিক্রি হতো, একজন লেকচারারের পদ 30 লক্ষ টাকায় বিক্রি হতো, একজন কর্মকর্তার পদ 20 লক্ষ টাকায় বিক্রি হতো। কর্মচারী যদি সংশ্লিষ্ট ভাইস চ্যান্সেলরের পরিচিত বা জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে হয় তাহলে 5 লাখ টাকা, আর যদি অপরিচিত হয় তাহলে 10 লাখ টাকা টাকা আপনাকে দিতে হবে। এবং দ্বিতীয় ভাইস চ্যান্সেলর একদিনে কয়েকশো লোক রিক্রুট করলেন এইভাবে, এবং টাকা যা শুনেছি আমরা পরে যে মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন কানাডায়, ওটা আরেকটা অধ্যায়। এবং তাকে জেল খাটতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে একজন ভাইস চ্যান্সেলর শুধুমাত্র দুর্নীতির কারণে জেলে গেছেন এর দ্বিতীয় নজির। অন্যরা হয়তো গেছেন রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কারণে, বাট এটা একটা ক্লিয়ার এক্সাম্পল। এবং পরবর্তীতে আমার পরে যখন এই অভিযোগটা শুনলাম যে এই রেট আরও বেড়ে 38 লক্ষ টাকা হয়েছে, পত্রিকা আমি জাস্ট কোটিং এক। এবং আমি সেই কারণে প্রথমেই রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট, বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে এই জিনিস নাই, আমি প্রযুক্ত করে দিয়েছিলাম যে কোনো ধরনের লিখিত ও মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি আবেদন করতে পারেন। আমি নিশ্চিত দিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ক্লজ নেই। আমি বাধ্য হয়েছি, কারণ আমি দেখলাম আগের ভাইস চ্যান্সেলর এরকম কাণ্ড করে গেছেন, এর দায়িত্ব আমি নেব না। এক। এবং কিন্তু আপনি কি পরবর্তীতে তদন্ত করে কিছু কাউকে বেটের করতে পারছিলেন কিনা? আমি যেটা একদম ক্লিয়ারলি বন্ধ করে দিয়েছিলাম এবং দুটি কাজ করেছিলাম, এটা একটা, আরেকটা হচ্ছে আপনার এই যে ক্লজটা প্রথমে লোকজন ভেবেছে বোধহয় এটা জাস্ট গত একটা দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন তারা সাবেক স্পিকার যদি 8 বার তদবির করেছেন, আমি একটাও কিন্তু শুনিনি। তারপরে একটু যে আপনার ডেপুটি স্পিকার তিনি কান্নাকাটি করেছেন, আমি ডিসরিগার্ড করেছি। তারপরে আপনার ছাত্রলীগের যিনি সেন্ট্রাল প্রেসিডেন্ট তিনি এসে হাজির হয়েছিলেন। আমি ভাই কী জন্য এসছেন? যে আমার একটা, আমি ভাই মুখে যদি বলেন সংশ্লিষ্ট লোকটার ক্ষতি হয়ে যাবে, কারণ অটোমেটিক ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আমাদের সময় লিখিত তদবির বলতে আমরা ডিও লেটার যেটা মন্ত্রী ইস্যু করতেন, আপনার এই যে নওফেল সাহেব, তারপরে দীপমণি, এগুলো একদম আমি প্রথমেই বাদ দিই। ডক্টর আসাদুজ্জামান রিপন, আমাদের সময় একদম শেষের দিকে, আপনি যদি আপনার শেষ বিশ্লেষণটা বলতেন। আমি যেটা মনে করি যে আমাদের তো অনেক ক্রাইসিস আছে, গভর্নমেন্ট কি স্ট্রেট আপনাকে আরও সময় দিতে হবে, সংস্কারও চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে নট ডিজায়ার বলবো না, হয়তো যেহেতু দ্য ওয়ে হি ইজ ফর্মিং দ্য কী বলে রিফর্ম কমিশন, এবং উনি হয়তো ধরে নিয়েছেন এগুলো মোটামুটি ইমপ্লিমেন্ট করতে হলে অ্যারাউন্ড 4 ইয়ার্স লাগবে। আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে সব কিছু কি আপনার রিফর্ম করতে হবে? নট নেসেসারিলি। আপনার কৃষি, কথা সংস্কৃতি,
বা মানে রিলিজিয়নের উপর অনেক অনেক আপনি ইচ্ছা করলে 40টা কমিশন করতে পারেন। তো সব তো আপনার করার দরকার নেই। সংকটের মূলটা হচ্ছে আপনার নির্বাচন, মূল কথা হচ্ছে নির্বাচন। যদি একটা ভালো নির্বাচন হয় তাহলে আপনার ভালো রাজনীতি লাগবে, আপনার রাজনীতি সংস্কার কথা বলতে পারেন। কারণ ভালো রাজনীতি না হলে ভালো, কারণ নির্বাচন তো লক্ষ্য, ভালো রাজনীতি না থাকলে ভালো সংসদ আসবে না, মানে ভালো সংসদ আসবে না, ভালো সাংসদ প্রডিউস হবে না। ভালো সংসদ না থাকলে আপনি ভালো মন্ত্রী কোথায় পাবেন? সব যদি আপনি বদি মার্কার লোকজন, হাজি সেলিম মার্কার লোকজন, জয়নাল হাজারি মার্কার লোকজন বা XYZ এরকম টাইপের, মানে সোজা কথা নট ম্যান অফ পাবলিক রেপিউট, এরকম টাইপের লোক যদি আপনার পার্লামেন্টে আসে, তো ওদের দিয়েই তো আপনাকে আলটিমেটলি মন্ত্রিসভা গঠন করতে হবে। তো তার তো আপনার সুশাসন দিতে পারবে না। তাহলে ভালো সুরাজনীতি লাগবে, সুসংসদ লাগবে, সুসাংসদ লাগবে, সুমন্ত্রী লাগবে, মানে সুসরকার, সোজা কথা। তারপরে সুসরকার হলে আপনি সুশাসন দেবেন। তো কন্ডিশনটা হচ্ছে আপনার একটা ভালো রাজনীতি দিতে হবে। তো এটার জন্য দরকার আপনার নির্বাচনের মধ্যে যদি আপনি কতগুলো ক্লজ এনে দেন, যেমন আপনি দেখবেন যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সপ্তাহে একদিনও অনেকে ইউপিতে যায় না, মানে ইউনিয়ন পরিষদে যায় না। উপজেলার চেয়ারম্যানরা অনেকে ঢাকায় বসেই কাজ করে এবং তাদের প্রেস্টিজ কনসার্ন মনে করেন। এমপি সাহেবরা তো ঢাকায় বসে থাকেন, দেখা গেল মানে কথার কথা বাউফল বা আমি যদি একটা উদাহরণ হিসেবে বলতে পারলে ওরা মনে করবে যে আমার এলাকায় ধরতে, আমি আমার এলাকার কথা বললাম, যদি আমার এলাকার দেখা গেলো যে লোহজংয়ের এমপি যিনি হবেন ওই এলাকার, দেখা গেলো যে উনি থাকতেন আগে গ্রামে বা মফস্বল শহরে থাকতেন, ওই এমপিও সুবাদে তিনি বউ বাচ্চা নিয়ে সব ঢাকায় সেটেলড হয়ে গেলেন। আপনি যদি দিল্লিতে দেখেন, মানে পার্শ্ববর্তী দেশে, দিল্লিতে পার্লামেন্ট মেম্বার্সরা পার্মানেন্টলি দিল্লিতে থাকে না, তাদের কনস্টিটিউয়েন্সিতে চলে যায়। আমি তো আমেরিকায় বহুদিন ছিলাম, আমি আমেরিকা দেখে আসছি, সেটা ওখানকার কংগ্রেসম্যান আর সিনেটররা অধিবেশন শেষ স্ট্রেট যার কনস্টিটিউয়েন্সি চলে যাচ্ছে। তো আপনি একদিক দিয়ে আপনি পার্লামেন্টের হোস্টেল দিচ্ছেন, আবার মানে উনি ঢাকায় বাড়ি আছে, ওই ওনার চামচা ঠামসা এপিএস টিপিএস তারা এমপি হোস্টেলে থাকে, তাহলে কিছু এমপি থাকে, আবার এমপি হোস্টেলে কিছু এপিএস থাকে। তাহলে এই বিষয়গুলো আপনি স্ট্রিমিং করার জন্য যে আইনগুলো, আমি যদি মনে করি টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, ভলান্টারিলি আমি তো অবশ্যই মানে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কমিশনে যাব না, বাট ভলান্টারিলি আমি অনেকগুলো সাজেশন দিতে পারি, যে সাজেশনগুলো এটা একদিনের ব্যাপার, 3 মাসের ব্যাপার না, একদিনের ব্যাপার। এটা করে আপনি নির্বাচন দেন, নির্বাচিত যারা নির্বাচনে অংশ নেবেন তাদেরকে বলেন যে তোমরা পাবলিকলি তোমাদের ইশতেহার এবং কমিটমেন্ট ঘোষণা করো, তাদেরকে বলেন যে ইউ বেটার। ধন্যবাদ আপনাকে। নির্বাচিত সরকার খুব জরুরি। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আলোচনায় যে বিষয়গুলো আজকে উঠে এসেছে যে সংস্কার এবং নির্বাচন দুটোই পাশাপাশি চলতে পারে, তবে যত দ্রুত সম্ভব সরকারের সংস্কার কার্যক্রমগুলোকে শেষ করা এবং সেখানে হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কিভাবে ক্ষমতাটা হস্তান্তর হবে সেই ক্ষেত্রে রোডম্যাপ ঘোষণা করাটা খুবই জরুরি। শাসন ব্যবস্থার যে জায়গাগুলো রয়েছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারি এই জায়গাগুলোতে আরও মনোযোগ দিবেন এবং জনগণের যে জায়গাগুলো দুর্বিষহ অবস্থা বিরাজ করছে সেই জায়গাগুলোতে সহসায় অ্যাড্রেস করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে।